নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, ময়ূরপঙ্খী। বর্ষাকালে আমাদের খালের ঘাটে তখন দুখানা নৌকো বাঁধা থাকত। একখানা বড়, সেখানা ছিল ছইয়ে ঘেরা, আর একখানা ছোট ডিঙি। বৃষ্টি হলে বাবা আর কাকা বড় নৌকোয় ছইয়ের মধ্যে বসে কাছারিতে যেতেন। যখন আকাশ পরিষ্কার থাকত, ছাতা মাথায় তারা ডিঙি নৌকোয় উঠে বসতেন। আমাদের চাকর অনাথ সেই নৌকোয় করে মাইল দেড়েক দূরে তাদের ভাঙ্গার কাছারিতে পৌঁছে দিয়ে আসতো। স্কুলের সময় আমরা ওই নৌকোতেই আবার স্কুলে যেতাম। স্কুল আমাদের গ্রামেই, খালের ওপারে। জোরে নৌকো বেয়ে গেলে 5-7 মিনিটের বেশি লাগতো না। তবু নৌকো ছাড়া গতি ছিল না। আষাঢ় শ্রাবণে বাড়ি থেকে পা বাড়ালেই অথই জল, চারিদিকে জল থই থই করত। আশেপাশের ভিটে টিটেগুলি ডুবে যেত। এক একটা বাড়ি সমুদ্রের মধ্যে পিঠ ভাসিয়ে কোনো রকমে জেগে থাকত। কাজকর্ম, হাট বাজার, দেখা সাক্ষাৎ কিছুই নৌকো ছাড়া চলতো না। গায়ে যারা একান্ত গরিব, যারা চাষাবাদ করে, কি মজুর খাটে, কি যারা হাঁড়ি ভরে দুধ বিক্রি করতে আসে, তাদের অনেকেই আবার বড় হোক, ছোট হোক, ভাঙা হোক, ফুটো হোক, কোনো নৌকোই জুটত না। তাদের যাতায়াতের জন্য ছিল তালের ডোঙা আর কলার ভেলা। বড় তাল গাছ কেটে ফাঁপা করে ডোঙা বানানো হতো। সেই ডোঙার মধ্যে দাঁড়িয়ে লগি বেয়ে বেয়ে 1-2 লোক খাল, বিল, নদী নালা পেরোতে পারত। সেই ডোঙার মধ্যে বসে ছোট ছোট বৈঠাও বাওয়া চলত। আর 3টে কি 4টে বড় বড় কলা গাছ বাঁশে দড়িতে একসঙ্গে বেঁধে তৈরি করা হতো ভেলা। সেই ভেলায় করে গায়ের গরিব মানুষ জলের ওপর ভেসে চলত। আমি, কান্দু আর বাঞ্ছু খালের ঘাটে নাইতে এসে কি খাওয়ার পর আঁচাতে এসে দেখতাম খালের ভিতর দিয়ে ধান বোঝাই, পাট বোঝাই বড় বড় নৌকোও যাচ্ছে, আবার তার পিছনে পিছনে ভেলাও যাচ্ছে, ডোঙাও যাচ্ছে। নৌকো আমাদের ছিল, কিন্তু ভেলা আর ডোঙা তো ছিল না। নৌকোয় তো রোজই উঠি, কিন্তু ভেলা আর ডোঙায় তো উঠিনে। তাই আমরা ভাবতাম যত মজা ওই ভেলা আর ডোঙার মধ্যেই আছে। বড় বড় নৌকোয় না গিয়ে ওই যে ভেলা আর ডোঙায় কোনো রকমের জলের ওপর একটু ভেসে থাকা, ওতে ঢের বেশি সাহস আর বীরত্ব দরকার। আমরা সেই বীরত্ব দেখাবার জন্য অধীর হয়ে উঠলাম। আমরা একদিন খালের ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম নতুন আর বড় একটা ভেলা মাঠের দিক থেকে এসে আমাদের সম্মুখ দিয়ে ভাসতে ভাসতে একেবারে নদীর দিকে চলে গেল। কালো মতো লম্বা একটি মানুষ লাল গামছা পরে আরো লম্বা সবুজ বাঁশের একটা লগি খুঁচিয়ে খুঁচিয়ে ভেলাটাকে কোন 7 সমুদ্র 13 নদীর পারে নিয়ে চলল কে জানে। আমি আর থাকতে পারলাম না, বলে উঠলাম, ও ভেলাওয়ালা, আমাদের একটু নিয়ে যাবে? ভেলাওয়ালা আমাদের দিকে চেয়ে একটু হাসল। কেন কর্তা, আপনাদের তো নৌকোই আছে, আপনারা ভেলায় উঠবেন কোন দুঃখে? ভেলাওয়ালা কি করে বুঝবে ভেলায় মানুষ শুধু দুঃখেই ওঠে না, সুখেও ভাসে। লোকটি চলে গেলে আমি কান্দুকে বললাম, আমাদের অমন একটা ভেলা থাকলে বেশ হয়, তাই না? কান্দু বলল, বেশ তো হয়, পাবে কোথায় শুনি? বাঞ্ছু বলল, কেন, আমরা একটা বানিয়ে নেব। কান্দু বলল, ইস, বানিয়ে নেওয়া অত সোজা না। যা, কলা গাছ কেটে তৈরি কর গিয়ে ভেলা। কলার ঝাড়ে হাত দিতে গেলে বুঝবি মজা, দিদিভাই তেড়ে আসবে লাঠি নিয়ে। বাঞ্ছু ধমক খেয়ে চুপ করে রইল। আমি মহা বিরক্ত হয়ে উঠলাম কান্দুর ওপর। আমরা যা কিছু করতে যাব তাতেই ও বাধা দেবে। ওর বিজ্ঞতা বিচক্ষণতা বড় বেশি। ও চলে গেলে আমি আর বাঞ্ছু মিলে পরামর্শ করতে লাগলাম, সত্যিই কি একটা ভেলা আমরা তৈরি করতে পারবো না? বাঞ্ছু বলল, কেন পারবো না,
চুপে চুপে পুবের ঘর থেকে বড় দাখানা নিয়ে এসে আমাদের কলার ঝাড়ে ঢুকে একটা একটা করে কুপিয়ে কুপিয়ে কলা গাছ কেটে গোড়া থেকে কাটতে হবে কিন্তু। বাঞ্ছু ফোন দিয়ে আঁটতে লাগলো। কান্দু আর বাঞ্ছু দুজনেই তখন প্রাইমারি বোর্ড স্কুলে পড়ে। ওদের বয়স ৮। আমি পড়ি গাঁয়ের এমই স্কুলে। ওদের চেয়ে বয়সে আমি 2 বছর 2.5 বছরের বড়, কিন্তু পড়ি 4 ক্লাস উঁচুতে। কিসে কি হয় না হয় তা আমি যতটা বুঝি তা ওরা ততটা কি করে বুঝবে? কান্তু যেমন আমাদের সব জল্পনা কল্পনাই আকাশ কুসুম বলে উড়িয়ে দেয়, আমি তা দিই নে। আবার বাঞ্ছু যেমন সব আকাশ কুসুম পেরে এনে ঘরের আনাচে কানাচে তার চারা পুঁততে চায়, আমি তাও পারি নে। আমি তাই বাঞ্ছুকে বললাম, দূর, নিজেরা পারবো কেন? অত বড় বড় গাছ কাটতে গিয়ে শেষে যদি গাছ আমাদের ঘাড়ের ওপর পড়ে যায়? বাঞ্ছু বলল, তবে কি করবে? আমি বললাম, তার চেয়ে চল অনাথকে বলি, ও যদি আমাদের একটা ছোট মতো ভেলা বানিয়ে দেয়। বাঞ্ছুর উৎসাহ যেন এরই মধ্যে নিভে গেছে। ও উদাসভাবে বলল, তাহলে বলে দেখো। তারপর পরম আরামে হাতের কাঁচা পেয়ারাটায় আরেকটি কামড় বসিয়ে দিল, আর ছিবড়েগুলো থু থু করে খালের জলের মধ্যে ফেলতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দেখো দাদা, মাছ এসে কেমন খাচ্ছে। আমি দেখলাম জলের তলায় সত্যি কতকগুলো ছোট ছোট সাদা সাদা মাছ সেই ছিবড়ে খাচ্ছে। বাঞ্ছু পেয়ারা খেয়ে আর মাছকে তার ছিবড়ে খাইয়ে মুহূর্তের মধ্যে ভেলার কথা ভুলে গেল। কিন্তু আমি ভুলতে পারলাম না। পেয়ারা আমার হাতেও একটা ছিল। খেতে খেতে ভাবলাম, ভেলা একটা আমার চাই। এই, আবার তোরা ঘাটের কাছে এসে দাঁড়িয়েছিস? তোরা ডুবে না মরে ছাড়বি নে। একটা অঘটন তোরা ঘটাবিই ঘটাবি। এদিকে ভরা পুকুর আর একদিকে ভরা খাল। পা ফসকালেই একেবারে অতলে তলিয়ে যাবি যে। ভরা নেশেরা একটুও ভয় ডর নেই প্রাণে। চমকে ফিরে দেখি দিদি ভাই, বাবার বুড়ি পিসিমা। দাঁত টাত একটিও নেই, কিন্তু তখনও বেশ শক্ত সমর্থ শরীর। যেমন হাতের জোর তেমনই গলার জোর। ধমক খেয়ে আমি আর বাঞ্ছু খালের ঘাট থেকে সুরসুর করে আমাদের বাড়ির উঠোনের দিকে চললাম। বুদ্ধিমান ভবিষ্যৎদর্শী কান্দু তো আগেই পালিয়েছিল। বাড়ির উঠানে এসে দেখি অনাথ এক মাজা খড় নিয়ে গোয়ালের দিকে যাচ্ছে, গরুকে খেতে দেবে। আমি ওর পিছনে পিছনে গা ঘেঁষে ঘেঁষে চললাম। বললাম, অনাথদা, তুমি কি ভালো। তুমি ঘাস দিলে, খড় দিলে, গরুটা যেমন খায় আর কেউ দিলে তেমন খায় না। ক্লাসে পণ্ডিত মশাই কাল বলেছিলেন, পশুতে কুকুর, বেড়াল, গরু, ঘোড়ারা মানুষ চেনে। কে ভালো মানুষ কে মন্দ মানুষ ওরা বেশ বুঝতে পারে। অনাথ হেসে বলল, আমিও বুঝতে পারছি। কি চাই বলো তো, ফরমাসটা কি? অনাথ ভারী চালাক ছেলে। আমার চেয়ে বয়সে 7-8 বছরের বড়, কিন্তু বুদ্ধি 7-8 গুণ বেশি। চাকরের কাজ করলে কি হবে? বাড়ির সবাইয়ের হাল চাল, স্বভাব চরিত্র, বাসনা কামনা সব যেন ওর নখদর্পণে। আমি পেছনে পেছনে গোয়ালঘর পর্যন্ত গেলাম। ভন ভন করে মশা উঠছে। কালো গরুটা লেজ নেড়ে নেড়ে সেই মশা তাড়াচ্ছে। এক নাদা গোবর পড়ে আছে গরুটার পিছনে। গরুকে খাবার দিয়ে অনাথ গোয়াল থেকে বেরিয়ে এলো। আমিও এলাম ওর পিছনে পিছনে। অনাথ বলল, বলোই না কি ব্যাপার। আমি বললাম, আমাদের একটা ভেলা তৈরি করে দেবে। ভেলা? কিসের ভেলা? অনাথ চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি বললাম, কিসের আবার? কলা গাছের, 3টে কলা গাছ কেটে। অনাথ বলল, ভেলা বাঁধতে 3টে গাছ না 4টে গাছ লাগে আমি জানি, কিন্তু ভেলা দিয়ে কি হবে শুনি? দুখানা নৌকো আছে, তাতে বুঝি তোমার হয় না? আমি মুখ ভার করে বললাম,
বারে, ও নৌকো তো বাবা কাকাদের, আর তুমি চালাও বলে তোমার। আমরা কেউ উঠলেই তো নেমে আয় নেমে আয় বলে সবাই তেড়ে আসে। সংসারে আমার বলতে কিছু আছে নাকি? শেষ কথাটা দিদি ভাইয়ের মুখ থেকে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গিয়েছিল। দিদি ভাই অল্প বয়সে বিধবা হয়ে আমাদের সংসারে এসেছিলেন। বাবা কাকাদের কোলে পিঠে করে মানুষ করেছিলেন। মা আর কাকিমার সঙ্গে সংসারের এটা ওটা নিয়ে ঝগড়াঝাটি লাগলে দীর্ঘশ্বাস ছেড়ে বলতেন, আমার আর কে আছে সংসারে, আমি তো পরের দাসত্ব করে মরছি। অনাথ নিজে তো ভেলা তৈরি করে দিলই না, বরং আমার গোপন আবদারটা সবাইয়ের কাছে ফাঁস করে দিল। পল্টুর আবার নতুন বায়না হয়েছে, কলার ভেলা চাই একখানা। শুনে সবাই হাসাহাসি করতে লাগলো, কেউ ঠাট্টা করলো, কেউ শাসন করলো। বাবা বললেন, ও তো নিত্য নতুন বায়না নিয়েই আছে, খেলার আর শেষ নেই, পড়বে না শুনবে না, শুধু খেলা আর খেলা, আর সব সময় জলের কাছেই আছে, হয় পুকুরের ঘাটে না হয় খালের ঘাটে। আমি তো ওকে ঘাট ছাড়া আর কোথাও দেখতে পাইনি। ও যায় বলেই ছোট দুটো পিছনে পিছনে যায়, ফের যদি ঘাটের কাছে নৌকোর কাছে দেখি। কথা শেষ না করে বাবা হুকো টানতে লাগলেন, আর আমি গুম হয়ে বসে রইলাম। বীরেনদা বলল, হ্যাঁ, ভেলা একটা তৈরি করে দিলেই দিন রাত জলে জলে ভেসে বেড়াতে পারবে। থার্ড মাস্টার আর পণ্ডিত মশাই দুজনেই আমাকে বলে দিয়েছেন, ও একেবারেই পড়া পারে না, অঙ্কও পারে না, ইংরেজি বাংলাও পারে না। পড়বে না তো পারবে কি করে? আমি ঘাড় ফুলিয়ে বললাম, না পারি তো বেশ করি, আমি পড়ি কি না পড়ি তুমি বলবার কি? ভারী আমার গার্জিয়ান এসছেন। বীরেনদা আমার আপন দাদা নয়, আমাদের বাড়িতে থেকে পড়ে, খুব ভালো ছাত্র। ক্লাস 6 থেকে বৃত্তির পরীক্ষা দেবে, সেই জন্যই হেডমাস্টার মশাই শরীফাবাদ গ্রাম থেকে ওকে নিয়ে এসেছেন। বৃত্তি পেয়ে স্কুলের গৌরব বাড়াবে বীরেনদা, তাই সবার কাছে ভালো ছেলে বলে ওর সমাদর। আমি আর বীরেনদা একই নৌকোয় একই স্কুলে যাই, কিন্তু ক্লাস আমাদের এক নয়, মর্যাদাও এক নয়। আমার চেয়ে 3 ক্লাস ওপরে পড়ে বীরেনদা, কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হয় ও যেন হেডমাস্টারের সমবয়সী, আর তারই মতো বিদ্যাবুদ্ধিরও যেন কুল কিনারা নেই। বীরেনদার তখন বছর 14 বয়স, বেশ স্বাস্থ্যবান চেহারা, দেখায় আরও বড়। ঠোঁটের ওপর একটু একটু গোঁফের রেখা দেখা দিয়েছে। নিজের গোঁফ না থাকার জন্যে আমার তখন ওকে ভারী হিংসে। লাল নীল পেন্সিলটা নিয়ে আমি ঠোঁটের ওপর জোরে জোরে ঘষি। একবার নীল রঙের গোঁফ আঁকি, আর একবার লাল রঙের গোঁফ আঁকি, কখনো বা 2 রঙের গোঁফই হয়। পেন্সিলের দাগের চেয়ে কালির দাগ বেশি স্থায়ী, তাই দোয়াতের হ্যান্ডেলে গোড়া ডুবিয়ে তাতেও আমি মাঝে মাঝে চিরস্থায়ী গোঁফ আঁকবার চেষ্টা করি। কিন্তু মার জ্বালায় কি সে গোঁফ রাখবার জো আছে? দুগালে 2 থাপ্পড় মেরে সাবান দিয়ে ঘষে ঘষে আমার সেই সাধের গোঁফ তিনি তুলে নিশ্চিহ্ন করে ফেলেন। শুধু যে গোঁফের রেখার জন্যেই বীরেনদাকে আমি হিংসে করতাম তাই নয়, আরও নানা কারণে বীরেনদা ছিল আমার প্রতিদ্বন্দ্বী। আমি বাড়ির বড় ছেলে, কিন্তু সে কোত্থেকে এসে বড়র বড় আসনটি জুড়ে বসেছে। সবচেয়ে ভালো চেয়ার টেবিল জোড়া তার, পড়বার জন্যে বারান্দার কোণে জানলার ধারে নিরালা জায়গাটুকু তার। তার শোয়ার জন্যে একখানা তক্তপোষ পর্যন্ত আলাদা করে দেওয়া হয়েছে, আর আমাকে শুতে হয় মার পাশে ছোট্ট একটু জায়গায়। সেখানে ছোট্ট একটা পাশবালিশ বুকে জড়িয়ে ঘুমোতে গেলে কি হয়? বীরেনদার জন্যে আমার বুকের মধ্যে হিংসার এক বিশাল অতলন্ত সমুদ্র লুকিয়েছিল। আমার সন্দেহ হতো মা আর কাকিমা বীরেনদাকে মাছের বড় মুড়োটা দেন, বাটিতে দুধের সরও তার ভাগেই বেশি পড়ে। বীরেনদা যেন আমার প্রাপ্য আদর আহ্লাদে ভাগ বসাতে এসেছে। বীরেনদা ছেলেদের সঙ্গে মেশে না, বাড়ির আর কারোর সঙ্গেও যে হেসে টেসে কথা বলা তা বলে না। বীরেনদাকে দরকারি কোনো কাজে বললে এড়িয়ে যায়। সবসময় বই নিয়ে থাকে, সবসময় যে পড়ার বই পড়ে তা নয়, লুকিয়ে লুকিয়ে নোভেল নাটকও পড়ে। এই বয়সে নোভেল নাটক পড়া, ছি!
ছেলেটি যেন হাসতে জানে না, সবসময় ভ্রু কুঁচকে মুখ ভার করেই আছে। এই বয়সে ওর কিসের যত দুশ্চিন্তা দুর্ভাবনা কে জানে। মা আর কাকিমার মধ্যে মাঝে মাঝে বীরেন্দার স্বভাব নিয়ে যে আলোচনা হতো, আমি তা আড়ি পেতে শুনতাম। বীরেন্দার নিন্দা শুনলে আমি খুব খুশি হতাম। সুযোগ পেলে সামনে এসে ওদের সঙ্গে গলা মিলিয়ে বলতাম, জানো মা, বীরেন্দা খুব হিংসুটে। মা আর কাকিমা আমার দিকে তাকাতেন, একটু হেসে বলতেন, তাই তো। ওদের হাসিটা আমার যেন কিরকম সন্দেহজনক সন্দেহজনক লাগতো। আমি আমার কথার প্রমাণ দেওয়ার জন্য বলতাম, জানো, বাঞ্ছু সেদিন কালির দোয়াতটা উল্টে বীরেন্দার অঙ্কের খাতার ওপর ফেলে দিয়েছিল বলে বীরেন্দা ওকে দারুণ এক চড় মেরেছিল। যাদের খায়, যাদের বাড়িতে থাকে, তাদের ছেলের গায়ে হাত তোলে, লজ্জাও করে না। মা ধমক দিয়ে বলেছিলেন, ছি পল্টু, ও আবার কি কথা, ওসব বলতে নেই। তুমি বাঞ্ছুকে কম মারো নাকি? আমি বলেছিলাম, আমার খুড়তুতো ভাই আমি মারবো, কিন্তু বীরেন্দার কে যে সে মারতে আসে? অনাথ যখন ভেলা বেঁধে দিল না, আমি গিয়ে ধরলাম বুচি পিসিকে। বুচি পিসি আমাদের পাশের বাড়ির গোপাল ঘরামির মেয়ে। আমাদের দিদি ভাইয়ের মতো বালবিধবা হয়ে সেও এসে রয়েছে বাপের কাছে, ভাইয়ের কাছে। আমাদের বাড়িতে কাজকর্ম করে দেয়। মা আর কাকিমা যখন যা বলেন তাই করে। ধান ভানে, জল আনে, মুড়ি ভাজে, চিঁড়ে কোটে। আর আমাদের 3 ভাইকে ভারী ভালোবাসে পিসি। যখন যা আবদার করি তাই এনে দেয়। মেয়ে মানুষ হলে কি হবে, বুচি পিসি পেয়ারা পাড়তে আমাদের জন্য গাছে ওঠে, পুকুরের মধ্যে নেমে জল সাঁতরে পানি ফল এনে দেয়। বাপকে বলে বলে কালা হাজরার বিল থেকে আমাদের জন্য পদ্ম ফুলের পোগল আনায় বুচি পিসি। বুচি পিসির কেন যে বুচি নাম হলো কে জানে। নাক তো বোঁচা নয়, বেশ লম্বা। কাকিমা বলেছিলেন, বুচি পিসির আর একটা সুন্দর নাম আছে, মালঞ্চ। বিয়ের সময় ওই নাম নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিল, নাকি ওর বর রেখেছিল ওই নাম, কে জানে। কাকিমা ওই কথা বলে ওকে ঠাট্টা করতেন। আমি বুচি পিসিকে গিয়ে ধরলাম। আমাকে একটা ভেলা বানিয়ে দিতেই হবে পিসি। ও মা, আমি মেয়ে মানুষ, আমি কি করে ভেলা বানাবো? আমি বললাম, তোমার বাবাকে বলো, সে তৈরি করে দেবে। তোমাদের বাগানে কত কলা গাছ, আমাদের গাছ কাটতে গেলে সবাই টের পেয়ে যাবে, বকাবকি করবে। তোমাদের বাড়ির থেকে যদি ভেলা বানিয়ে আনো, কেউ টেরও পাবে না, রাগও করবে না। পিসি বলল, মেজদা মেজ বৌঠান যদি আমাকে বকেন? আমি ভরসা দিয়ে বললাম, না না, কিচ্ছু বলবেন না। আরও 2-3 দিন তাগিদ দেওয়ার পর বুচি পিসি সত্যিই একটি নতুন ভেলা ভাসিয়ে নিয়ে এলো আমাদের ঘাটে। আমাকে ডেকে বলল, পল্টু, দেখে যাও এসে। আমরা 3 ভাই ছুটে এলাম খালের ঘাটে। একেবারে তালের পৈঠাগুলোর কাছে ভেলা এসে ভিড়েছে। ছোটদের ছোটখাটো খেলনা ভেলা নয়, বেশ বড় ভেলা। কলার ভেলা তো নয়, যেন সোনার ভেলা, সোনার মতোই রং। দেখে কি যে আনন্দ হলো তা বলবার নয়। আমি পিসিকে জড়িয়ে ধরে বললাম, বুচি পিসি, তোমাকে আজ থেকে মালঞ্চ পিসি বলে ডাকবো। বুচি পিসি লজ্জায় জিভ কেটে বলল, ছি ছি ছি, তুমি শুধু পিসি বলে ডেকো বাবা, তাই আমার অমৃতর মতো লাগবে। ভেলা দেখে দিদি ভাই কিন্তু খুশি হলেন না, রাগ করে বললেন, বুচি, এ তো মরণের ফন্দি করলি, দিন রাত তো ওরা এখন ওই ভেলা নিয়েই থাকবে। পিসি বলল, না পিসিমা, আপনার কোনো ভয় নেই, ও ভেলা আমি ফের নিয়ে যাব, আমাদের ঘাটেই থাকবে, ও কি আর এখানে রাখবো নাকি? আমাদের বাড়ির দক্ষিণ দিকে আর একটা যে জংলা ভিটে আছে, তার নিচে এখন বাঁশের পাতা পচা কালো জল, সেখানে ভেলাটাকে লুকিয়ে রাখলাম। তারপর কদিন ধরে ভেলাটাই আমাদের খেলার প্রধান উপকরণ হয়ে রইল। সুযোগ পেলেই আমরা ঘাটে চলে আসি, উঠে বসি ভেলার ওপর। বাঞ্ছু তো আমার দলে ছিলই,
কান্দুও দলে এসে ভিড়ল। আমি আর আপত্তি করলাম না, কারণ ও লগি ঠেলতে পারে সবচেয়ে ভালো। ও যখন ভেলাটা খালের ভিতর দিয়ে চালাতে থাকে সেটা এঁকে বেঁকে যায় না, সোজা চলে। তাই ইচ্ছার বিরুদ্ধে কান্দুকেই কান্ডারির পদ দিতে হলো। আমি ভার নিলাম জলযানটির অলঙ্করণের। নৌকোর মতো একটা ছই আর পাল এই ভেলায় খাটানো যায় কি না আমি তার পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম। অনাথ ঠাট্টা করে বলল, পল্টুর পানসি। বীরেন্দা বলল, পানসি নয়, ময়ূরপঙ্খী। শুধু খাল দিয়ে ঘোরাফেরা হচ্ছে কেন? যাও একেবারে নদীর মধ্যে বেরিয়ে পড়ো, বে অফ বেঙ্গলটাও ঘুরে এসো একেবারে। আমি ভেঙচি কেটে বলি, শুধু বে অফ বেঙ্গল কেন, আমি ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সব জায়গায় যাব, তাতে তোমার কি? মহাদেশ আর মহাসমুদ্রের নামগুলি তখন পণ্ডিত মশাই ক্লাসে মুখস্থ করাচ্ছিলেন। নীল রঙের সমুদ্রগুলি ম্যাপেও দেখিয়ে দিয়েছিলেন। ক্লাসে বসে ব্ল্যাকবোর্ডের ওপর টাঙানো বড় মানচিত্রটায় মহাসমুদ্রগুলির সঙ্গে পরিচিত হতে হতে আমার মন সেই খালের ঘাটে ভেলার কাছে চলে যেত। আবার কোনোদিন বা ওই ভেলাটাকে নিয়েই মহাসমুদ্রে ভেসে পড়ত। মানুষের কত দুঃসাহসিক অভিযানের গল্প শুনতাম পণ্ডিত মশাইয়ের কাছে। প্রথমেই তো মানুষ আর লঞ্চ স্টিমার তৈরি করতে শেখেনি। সমুদ্র পাড়ি দেওয়ার জন্যে পাল তোলা কাঠের নৌকো, গাছের গুঁড়িই তো ছিল সম্বল। তারা যখন পেরেছে, আমরাই কি পারবো না? মহাসমুদ্রের তরঙ্গমেলায় চূড়ায় চূড়ায় ডুবতে ডুবতে, ভাসতে ভাসতে, পাতালের মণিমুক্তা লুটতে লুটতে আমরাও কি এক অজানা রাজ্যে গিয়ে পৌঁছতে পারবো না? হয়তো পারতাম, কিন্তু তার আগেই এক কাণ্ড ঘটল। সেদিন আমরা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছি, দেখি নৌকোও নেই, চাকরও নেই। অনাথ ডিঙি নৌকোখানা নিয়ে সেই যে বাবা কাকাকে পৌঁছে দিতে গেছে, এখনো ফেরেনি। আর বড় নৌকোখানা কিষানরা নিয়ে গেছে মাঠে, পাট কেটে তোলা হবে। কান্দুর সর্দি জ্বর হয়েছে, ও স্কুলে যাবে না। দিদিভাই বললেন, তোদের দুজনেরও আজ আর যাওয়ার দরকার নেই, তোরা আজ বাড়িতে বসে অঙ্ক টঙ্ক কর। কিন্তু আমাদের জেদ, আজ স্কুলে আমরা যাবই। বাঞ্ছুর সঙ্গে আমার চোখে চোখে কথা হলো। আজ সুযোগ পাওয়া গেছে, আজ আমরা ভেলায় চড়ে যাব। দিদিভাই যখন ঘাট থেকে অন্য কাজে চলে গেলেন, বাঞ্ছুর সরু লগিটা নিয়ে এলো। কিন্তু এলে কি হবে, কে চালাবে তাই নিয়ে আমাদের মধ্যে শরিকি বিবাদ শুরু হয়ে গেল। বাঞ্ছু বলল, তুমি পারবে না, আমি চালাই। আমি বললাম, তুই পারবি নে, আমি চালাই। বাঞ্ছু কিছুতেই লগি ছাড়ে না। শেষ পর্যন্ত আমি রাগ করে বললাম, যা মর্গে যা। স্লেট আর বইগুলি ভেলার ওপর রেখে লগি ঠেলতে শুরু করলো। ভেলা ঘাট ছেড়ে এগিয়ে চলল দক্ষিণ দিকে। দিদিভাই কাছাকাছি কোথাও ছিলেন। দূর থেকে দেখতে পেয়ে ছুটে এলেন, এই এই সর্বনাশ ঘটাবি, ফিরে আয়, ফিরে আয়। কিন্তু বাঞ্ছু এতদিন বাদে এবার একা ভেলা চালাবার সুযোগ পেয়েছে, আর কি ফেরে? লগি ঠেলে ঠেলে ও এগোতেই লাগলো। সুন্দর ফুটফুটে চেহারা, কাঁচা সোনার রং ওর গায়ে, মাথায় কটা কটা চুল, গায়ে একটা নীল রঙের শার্ট, পরনের হাফ প্যান্টটাও নীল। দুঃসাহসিক নাবিক কি নীল সমুদ্র পর্যন্ত না গিয়ে ছাড়বে না? কিন্তু জংলা ভিটেটার কাছে যেতে না যেতেই কি হলো, ওর হাতের লগিটা মাথার উপরকার একটা গাব গাছের ডালে ঠোক্কর খেলো। আর মাত্র সেইটুকু ধাক্কায় টাল সামলাতে না পেরে ও টুপ করে জলের মধ্যে পড়ে গেল। আশ্চর্য, স্লেটার বই কখানা পড়ল না, টিফিনের কৌটোটাও অনড় হয়ে রইল। শুধু কোমরের গড়া মাটির পুতুলের মতোই ও তলিয়ে অদৃশ্য হয়ে গেল। দিদিভাই চেঁচিয়ে কেঁদে উঠলেন, কে কোথায় আছিস, শিগগির আয়, বাঞ্ছু জলে ডুবে গেছে। আমিও খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে চেঁচাতে লাগলাম, বাঞ্ছু ডুবে গেল, বাঞ্ছু ডুবে গেল। দিদিভাই গলা জলে নেমে পড়লেন। সাঁতার জানলেও তিনি আর এগোতে পারছেন না। ঘাটে ভিড় জমেছে, তার মধ্যে মেয়েদের ভিড়ই বেশি। মা এসেছেন, কাকিমা এসেছেন, জ্বর গায়ে কান্দু উঠে এসেছে বিছানা থেকে।
হঠাৎ দেখলাম কে যেন একজন আমাদের পিছন থেকে এসে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। জামাটা সে খুলে মাটিতে ফেলে দিয়েছে, কিন্তু গেঞ্জিটা গায়েই আছে। কাপড়টা মালকোচা দিয়ে পরা। চিনতে পারলাম, বীরেন্দা। স্নান করার সময় তাকে একটু একটু সাঁতরাতে দেখেছি, কিন্তু ও যে এত ভালো সাঁতার দিতে পারে তা আমার জানা ছিল না। বীরেন্দা লম্বা লম্বা হাতে জল টেনে যেখানে বাঞ্ছু ডুবে গিয়েছিল সেই গাব গাছটার কাছে গিয়ে পৌঁছল। ডুব দিল একটা, কিছু পেল না। দ্বিতীয়বার ডুব দিয়ে বাঞ্ছুকে টেনে তুলল। পিঠের কাছে এক হাতে ওকে শক্ত করে ধরে আর এক হাতে সাঁতরে আসতে লাগলো। ততক্ষণে ওদের সাহায্যের জন্য আরও অনেক লোকজন গিয়ে পড়েছে। বাঞ্ছুকে ওপরে তোলার পর দেখলাম এতক্ষণ ওর পোশাকই নীল ছিল, এবার দুটো ঠোঁটও নীল হয়ে গেল। ওর জ্ঞান নেই। বীরেন্দা রায়বাড়ি থেকে রাম ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ঝেঁকে ঝেঁকে জল বের করা হলো বাঞ্ছুর পেটের ভিতর থেকে। বাঁচবার আশা নাকি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে গেল। দিদিভাই বাতাসা আনিয়ে তুলসীতলায় হরির লুট দিলেন। হরি বল, যে দেবে হরির লুট তার হবে মঙ্গল। বীরেন্দা আমার দিকে চেয়ে একটু হেসে বলল, এবার তোমার ময়ূরপঙ্খীটার কি হবে? আমি আজ আর চটলাম না, রাগ করলাম না। কাঁদো কাঁদো ভাবে বললাম, বীরেন্দা, আমি আর তোমাকে ভেঙচি কাটবো না। আমি আর তোমাকে হিংসে করব না, কখনো তোমার নিন্দে করব না। বীরেন্দা হেসে আমার পিঠ চাপড়ে দিয়ে বলল, হয়েছে হয়েছে, আমার একজন পরম শত্রুকে তাহলে এতদিনে জয় করা হলো। বীরেন ভৌমিকের জয়গৌরব তখন সবাই গাইছে। আমাদের বাড়িতে তো বটেই, পাড়া ভুড়েও সবাই বলছে, এমন ছেলে আর হয় না। শুধু পড়ুয়া ভালো ছেলেই নয়, সাহসও যথেষ্ট। বিকেলবেলায় লুকিয়ে লুকিয়ে তারপর আমি খোঁজ নিতে গেলাম অপয়া ভেলাটার। ভেলাটা কোথাও নেই, আমাদের ঘাটে না, মুচি পিসিদের ঘাটে না, কোথাও না। দিদিভাই বললেন, বালাই গেছে, আপদ গেছে, ও ছাই দিয়ে হবে কি? কান্দু বলল, আমি নিজের চোখে দেখেছি, ভেলাটা ভাসতে ভাসতে নদীর দিকে চলে গেছে। আমি বললাম, আমাকে ডাকলি না কেন? বারে, ডাকলে কি হতো? ওটা কি তুমি ঘাটে রাখতে পারতে নাকি? বাবা রাগ করতেন, কাকা রাগ করতেন, অনাথকে বলতেন ভেঙে ফেল, কুচি কুচি করে কেটে ফেল। তখন কি হতো? তার চেয়ে যে ভেসে গেছে তাই ভালো হয়নি? আমি চুপ করে রইলাম। কান্দু বলল, আরও ভালো হলো দাদা, অপয়া বলে ওটা কেউ নেবেও না, নিলেও রাখতে পারবে না, আবার ভেসে যাবে। আমি ভাবলাম, ভেলাটা কি শুধু নদীর মধ্যে ভেসে বেড়াবে? ভাসতে ভাসতে নিশ্চয়ই বঙ্গোপসাগরে পড়বে, উপসাগর থেকে সমুদ্রে, সমুদ্র থেকে মহাসমুদ্রে। তারপর অনেক দিন ধরে ভূগোলের ক্লাস হলেই, মানচিত্রে সমুদ্রের ছবি দেখলেই আমার সেই ভেলার কথাটা মনে পড়ে যেত। সেই ভেলা ঢেউয়ে ঢেউয়ে ভাসছে, এক সমুদ্র থেকে আর এক সমুদ্রে গিয়ে পড়ছে। তার আর ফিরে আসবার গরজ নেই, কেনই বা থাকবে? নীল সমুদ্রের ফেনা গায়ে মেখে গভীর সুনীল সমুদ্রে সে শুধু ভাসবে আর ভাসবে। তার কথা আমার প্রায়ই মনে পড়ত, এখনো মাঝে মাঝে পড়ে। শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, ময়ূরপঙ্খী। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।